This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি তন্নিষ্ঠা এবং আমার সঙ্গে রয়েছে সম্প্রীতি এবং শুরু করছি ফুল অ্যান্ড ফাইনাল। এই মুহূর্তে ফুল অ্যান্ড ফাইনালে একটা বড় খবর আসছে। এই মুহূর্তে ব্রেকিং নিউজটা দিয়ে আপনাদেরকে আজ বিকেল 4টে 2023-এর টেটের ফল প্রকাশ। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, আজ বিকেল 4টে 2023-এর টেটের ফল প্রকাশ। সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সুমন, দেখো 2023-এর ফল দীর্ঘদিন ধরে আটকে ছিল, যেটা জানা যাচ্ছে আজকে বিকেল 4টের সময় ফল প্রকাশ হবে। তার সঙ্গে সঙ্গে প্রায় 13,000-এর বেশি শূন্যপদে অনুমোদন দিচ্ছে অর্থ দপ্তর থেকে এবং 22-23-এর টেট মিলিয়ে এখানে 17 যদি পাশ করে বসে থাকেন তিনিও কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, দীর্ঘদিন ধরে যে টেটের ফল আটকে ছিল 2023 সালের টেট, তার ফল প্রকাশ হতে চলেছে আজকে বিকেল 4টে। প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে ফল দেখা যাবে। সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর, আজ বিকেল 4টে 2023-এর টেটের ফল প্রকাশ শীঘ্রই জারি হবে। 13,421টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, আজ বিকেল 4টে 2023-এর টেটের ফল প্রকাশ শীঘ্রই জারি হবে। 13,421টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি। যারা পরীক্ষা দিয়েছিলেন তারা তাকিয়েছিলেন আজকের দিনের জন্যই। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুমন, একটা বিষয় জানার চেষ্টা করবো, সেটা হচ্ছে যে এই যে আটকে ছিল এতদিন, কেন এতদিন ফল প্রকাশ হয়নি, সেই প্রশ্নও তো অনেকে করছিলেন। বিভিন্ন মামলায় এই ফল প্রকাশ আটকে ছিল এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে ফল প্রকাশ হতে চলেছে বিকেল 4টের সময়। তারপর কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং সেই নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু বয়স যাদের আছে, যারা টেট পাস করেছেন, তারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে। সঙ্গে থাকো সুমন। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, আজ বিকেল 4টে 2023-এর টেটের ফল প্রকাশ শীঘ্রই জারি হবে। 13,421টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি। 13,421টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি। টেট উত্তীর্ণ না হলে পরীক্ষায় বসতে হবে প্রাথমিক শিক্ষকদের। সর্বোচ্চ আদালতের নির্দেশের পর তৎপর পর্ষদ। জেলায় জেলায় প্রাথমিক শিক্ষকদের নিয়ে তথ্য তলব পর্ষদে। কতজনকে টেটে বসতে হবে, কবে জয়েনিং, কবে অবসর, জেলা থেকে 15 দিনের মধ্যে তথ্য তলব প্রাথমিক শিক্ষা পর্ষদে। শিক্ষকতা চালিয়ে যেতে টেট উত্তীর্ণ হতেই হবে। আপনাদের আরও একবার জানাই, শিক্ষকতা চালিয়ে যেতে টেট উত্তীর্ণ হতেই হবে। পদোন্নতির জন্য টেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক, আর চলতি মাসেই এই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তবে যে শিক্ষকরা 5 বছরের মধ্যে অবসর নেবেন তাদের টেটে বসতে হবে না। সুমন রয়েছেন আমার সহকর্মী আমাদের সঙ্গে। সুমন, সুপ্রিম কোর্টের এই যে নির্দেশ, যে শিক্ষকতা যদি টিচিং প্রফেশন কেউ চালিয়ে যেতে চায় তাহলে তাকে টেট উত্তীর্ণ হতেই হবে, এমনকি প্রমোশনের জন্য টেট উত্তীর্ণ হওয়াটা বাধ্যতামূলক, অর্থাৎ ম্যান্ডেটরি। সুপ্রিম কোর্টের এই নির্দেশ এসেছে, যেখানে বলা হচ্ছে যিনি শিক্ষক তাকে একবার অন্তত টিচার এলিজিবিলিটি টেস্টে পাস করতে হবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে নতুন নির্দেশিকা, এর ফলে যার অবসর দিতে 5 বছর বাকি আছে তিনি ছাড়া প্রত্যেক শিক্ষককে কিন্তু এই পরীক্ষার মধ্যে দিয়ে দিতে হবে এবং তাকে তার যোগ্যতা মান প্রমাণ করতে হবে। সেই জন্যই মূলত আমাদের রাজ্যের যত শিক্ষক রয়েছেন প্রাথমিকের এবং উচ্চ প্রাথমিকের, তাদেরকে কিন্তু ফের পরীক্ষায় বসতে হবে এবং পরীক্ষায় সফল হতে হবে। আর সুমন, ঠিক এই জায়গাটাই জানতে চাইবো, এই যে আজকে বিকেল 4টে নাগাদ এই যে একটা ফল প্রকাশ হতে চলেছে টেটে 2023-এর, তার সঙ্গে এই সুপ্রিম কোর্টের নির্দেশ এই মুহূর্তে কতটা ইম্পর্টেন্ট? তার কারণ এই যে টেটের যে ফল প্রকাশ হবে তারপরেও তো অনেকটা ক্লিয়ার হবে যে কতজন শিক্ষককে তাহলে টেটে বসতে হবে। সুমন, যে বিষয়টা বলছিলাম, যেটা শিক্ষা পর্ষদের তরফ থেকে বলা হচ্ছে, যে তথ্য তলব করা হচ্ছে যে কতজনকে টেটে বসতে হবে, সেক্ষেত্রে কতজন টিচিং প্রফেশন তারা চালাতে চান, কতজন 5 বছরের বেশি তারা কন্টিনিউ করছেন, সেক্ষেত্রে আজকে টেটের রেজাল্ট আউট হবে 2023-এর। তাহলে এক্ষেত্রেও তো অনেকটা সিনারিও ক্লিয়ার হচ্ছে।
সম্প্রতি একটা বিষয় খুব পরিষ্কার করে দিই, 2023-এর টেটের ফল দীর্ঘদিন ধরে আটকে ছিল, সেটা আজকে বিকেল 4টায় প্রকাশ হয়ে যাবে। এরপরে 13,000 শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, যেখানে 2023-এর টেট এবং পূর্ববর্তী টেটে যারা পাশ করেছেন, যাদের বয়স রয়েছে, তারা অ্যাপ্লাই করতে পারবে। এটা গেল নতুন নিয়োগের কথা। এবার আসছি সুপ্রিম কোর্টের নির্দেশিকার কথা, যেখানে বলা হচ্ছে, এটা কিন্তু আমাদের রাজ্যে নয়, গোটা ভারতবর্ষে যারা শিক্ষকতা করছেন, এখন আমাদের বাড়ির কেউ শিক্ষকতা করছেন, তারা হয়তো 20 বছর পড়িয়ে ফেলেছেন, কিন্তু তারপরেও তাকে কিন্তু টেট দিতে হবে, অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্টে তাকে কোয়ালিফাই করতে হবে। একমাত্র যাদের অবসরের জন্য 5 বছর বাকি, তারপরে তাদের অবসর হবে, তারা এই পরীক্ষা দেবেন না। তাছাড়া প্রত্যেক শিক্ষককে, যারা প্রাথমিকে এবং উচ্চ প্রাথমিকে পড়ান, তাদেরকে পৃথকভাবে একটা টেট পরীক্ষা দিতে হবে। সেই টেট রাজ্যকে অর্গানাইজ করতে হবে এবং তারপর তাদেরকে সেই পরীক্ষায় বসে কোয়ালিফাই করতে হবে। ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্য তারা এই নির্দেশের রিভিউ পিটিশন দাখিল করেছে সুপ্রিম কোর্টে। আমাদের রাজ্য এখনো যায়নি। আমাদের রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিপিএসসিগুলো থেকে, অর্থাৎ জেলা প্রাথমিক শিক্ষা সংসদ থেকে এই তথ্য তলব করেছে, কতজন শিক্ষক রয়েছেন, কতজনের অবসর হতে 5 বছর বাকি, অর্থাৎ প্রসেস শুরু হয়েছে। সেখানেই শিক্ষক সংগঠনগুলো, শিক্ষকরা বিরোধিতা করছেন যে এত বছর পড়ানোর পর কেন আমি আমার যোগ্যতা মানে পরীক্ষা দেব। অর্থাৎ সুমন, আমার নতুন করে একটা জটিলতা তৈরি হওয়ার একটা আশঙ্কার মেঘ আমরা দেখতে পাচ্ছি। তার কারণ তুমি যেরকম বললে যে অবসর নেয়ার যদি আর 5 বছর বাকি থাকে, তাহলে সেক্ষেত্রে সেই শিক্ষককে নতুন করে টেটে উত্তীর্ণ হতে হচ্ছে না। কিন্তু যদি তার থেকে বেশি সময় থাকে, সেক্ষেত্রে যদি তার আগে তিনি টেট না দিয়ে থাকেন, তাহলে তাকে নতুন করে টেটে বসতে হবে। একেবারে তাই। এর আগে, অনেক আগে, বাম আমলের আগে যখন শিক্ষক নিয়োগ হয়েছে, তখন কিন্তু বাম আমলেও যখন শিক্ষক নিয়োগ হয়েছে, অনেক ক্ষেত্রে কিন্তু টেট বাধ্যতামূলক ছিল না। পরবর্তীকালে এখন এনসিটি গাইডলাইন অনুযায়ী টেট বাধ্যতামূলক। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ হচ্ছে যে যারাই শিক্ষক, তাদেরকে অন্তত একবার শিক্ষকতার পরীক্ষায় পাশ করতে হবে, অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট কোয়ালিফাই করতে হবে। অনেক নিয়োগ হয়েছে পরিচালন সমিতির মারফত, সেই নিয়োগগুলোকে আবার জাস্টিফাই করতে হবে শিক্ষকদের নতুন পরীক্ষায় বসে। যাদের অবসরের 5 বছর বাকি, তারপরে তারা অবসর নিয়ে নেবেন, তাদেরকে এই পরীক্ষা দিতে হবে না। এছাড়া যারাই রয়েছেন, কেউ 20 বছর পড়িয়ে ফেললেও তাকে কিন্তু এই পরীক্ষায় বসতে হবে এবং পরীক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে যে আমি শিক্ষক হবার যোগ্য। এই নির্দেশিকা কিন্তু কার্যত ঝড়ের মতন এসেছে এবং অনেক শিক্ষকের মাথায় হাত পড়েছে যে এত বছর পরে আমি কি করে আবার পরীক্ষা দিয়ে কোয়ালিফাই করব। কিন্তু আপাতত আমাদের রাজ্য সুপ্রিম কোর্টে কোনো রিভিউ পিটিশন দাখিল করেনি, তারা প্রসেস শুরু করেছে। ভবিষ্যতে কি হবে তা পরবর্তীকালে জানা যাবে। সুমন, সঙ্গে থাকো। মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যে টেট, এটা প্রথম ইন্ট্রোডিউস হলো 2010 সালে। তাহলে তার আগে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের জন্য কেন সেই আইন লাগু হবে, সেই প্রশ্ন তারা যথার্থ করছেন। ফলে এই রায়টি নিশ্চিতভাবেই পুনর্বিবেচিত হওয়া উচিত বলে তারা মনে করছেন, এই শিক্ষককুল মনে করছেন। অথচ এই যাদেরকে এই রায় পুনর্বিবেচিত করে তাদেরকে অ্যাকচুয়ালি তাদের সার্ভিস প্রোটেক্ট করা উচিত এই আর্টিকেল 12 অথরিটিদের, তার বদলে তারা তাদেরকে আবার বিড়ম্বনার দিকে ঠেলে দিচ্ছেন। আমরা যখন চাকরিতে যোগদান করেছিলাম, তখন আমাদের একটা নির্দিষ্ট যোগ্যতার মাপকাঠিতে নেওয়া হয়েছিল। সেখানে আমরা সকলেই যোগ্য ছিলাম এবং তার ভিত্তিতেই আমরা চাকরিটা পাওয়ার যোগ্যতা অর্জন করে। আমি ব্যক্তিগতভাবে এটা আমি মানি না যে একবার যোগ্যতা নির্ণয় করার পর আবার যোগ্য সেটা প্রমাণ করার প্রয়োজন আছে। যখন সরকার নোটিফিকেশন করেছিল তখন তো একটা নিয়ম অনুসারে করেছিল, এখন তো সেই নিয়ম অনুসারে বাইরেও দেখছি সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে। তাহলে এখন যদি যোগ্যতা মান আমাদের নির্ধারণ করতেই হয়, আমরা এই মুহূর্তে পরীক্ষা হয়তো দিতেও পারবো না, ভালোভাবে বসতেও পারবো না, পাসও করতে পারবো না, তাহলে অটোমেটিক আমাদের ওই ফিয়ার নিয়ে নিতে হবে। সুপ্রিম কোর্টে এটা পুনর্বিবেচনা করা দরকার, কারণ যাদের 50, 51, 52 বছর বয়স, তাদের যে ক্ষমতাটা ধরে রাখার যে কোনো জিনিস, পড়াশোনায় বলুন বা একটা 24 বছরের ছেলে, সেটা ক্ষমতা অনেক বেশি। তা সেক্ষেত্রে একটু অসুবিধা হবে। আর যে বড় খবরে শুরুতেই নজর দিয়েছিলাম, আজ বিকেল 4টে 2023-এর টেটের ফল প্রকাশ। শীঘ্রই জারি হবে 13,421টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি। ব্রেকিং নিউজে আমরা নজর রেখেছি। সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সুমনের সঙ্গে আরো একবার কথা বলবো। সুমন, ফল প্রকাশ তো হচ্ছে, কিন্তু নিয়োগ কোথায়? দেখো, একেবারেই তাই। পুজোর আগে
শিক্ষা দপ্তর এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে ঘোষণা এসেছিল যে তারা নিয়োগের ব্যবস্থা করবেন, সেই জায়গায় অর্থ দপ্তর থেকে 13,000-এর বেশি শূন্যপদে অনুমোদন চলে এসেছে। তবে নিয়োগ প্রক্রিয়া যদি শুরু হয় শেষ হতে কিন্তু মাস দুয়েক সময় লাগবে, অর্থাৎ নতুন শিক্ষাবর্ষ থেকে এই শিক্ষকরা জয়েন করতে পারবেন। কিন্তু ইন দ্য মিন টাইম দুটো কথা মাথায় রাখতে হবে। এক, প্রাথমিকের নিয়োগ মামলা এখনও কিন্তু বিচারাধীন। 32,000 শিক্ষকের চাকরি বাতিল হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন আইনজীবীরা। সেই জায়গায় নতুন করে নিয়োগ হচ্ছে, সেই নিয়োগ কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। এবং 22-এর টেটের ভিত্তিতে কিন্তু এখনও কোনো নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি। 23-এর টেটের রেজাল্ট আজকে বেরোবে এবং তারপরে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, অর্থাৎ 22-এর টেট, 23-এর টেট কিংবা যারা 17-ই পাশ করে বসে আছেন, বয়স রয়েছে, তারা প্রত্যেকে একসঙ্গে মিলে কিন্তু এই 13,000 পদের জন্য ঝাঁপাবেন। ফলে প্রতিযোগিতার মান কিন্তু অনেকটা বেড়ে যাবে। অনেকেই পাশ করবেন, তার মধ্যে শূন্যপদ সামান্য কয়েকটা। সেই জায়গায় দাঁড়িয়ে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে ভবিষ্যতে আবার কোনো আইনি জট আসে কিনা সেদিকে নজর রাখতে হবে। তার কারণ আগের যে নিয়োগ প্রক্রিয়াগুলো সেগুলো কিন্তু আইনি জটে বিধ্বস্ত। তন্নিষ্ঠা, একদম সুমন্ত আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে বড় খবর আমরা নজর রেখেছি, আজ বিকেল 4টে 2023-এর টেটের ফল প্রকাশ। শীঘ্রই জারি হবে 13,421টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি। কিন্তু আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন যে বিষয়টা কিন্তু অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে গেল, কারণ একসঙ্গে এখনো অবধি 22-এর যে ফল প্রকাশ হয়েছে তারপরেও কিন্তু এখনো অবধি কোনো নিয়োগ হয়নি। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজ বিকেল 4টে 2023-এর টেটের ফল প্রকাশ হবে। শীঘ্রই জারি হবে 13,421টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি। অনেকেই তাকিয়ে রয়েছেন এই শূন্য পদগুলোর জন্য। আর সুমন, তুমি ঠিক একটু আগেই যেরকম বলছিলে যে একের পর এক এরকম ফল প্রকাশ হলেও, বিজ্ঞপ্তি প্রকাশ হলেও কিন্তু সেখানে গিয়ে কোথাও আইনি জটে গিয়ে আটকে রয়েছে নিয়োগ, বা কোথাও নামমাত্র নিয়োগ হয়েছে। তাহলে সেক্ষেত্রে যদি 2023-এর টেটের আবারও ফল প্রকাশ হয় সেক্ষেত্রে এত হাজার শূন্য পদের জন্য, তাহলে কিন্তু অনেকটাই ক্যান্ডিডেটের সংখ্যা অনেকটাই বেড়ে যাচ্ছে যারা উত্তীর্ণ হচ্ছেন, কিন্তু তারপরেও নিয়োগ নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে। আর এদিকে আজ ফের প্রাথমিকের চাকরি প্রার্থীদের পথে নামার পরিকল্পনা। একাধিক চাকরি প্রার্থীকে তলব বরানগর থানার। অভিযোগ, পথে নামার খবর পেয়ে চাকরি প্রার্থীদের মঞ্চকে মেল করছে বিধাননগর পুলিশ। কয়েকজন চাকরি প্রার্থীকে আটক করা হয়েছে বলেও অভিযোগ। পূর্ব বর্ধমানেরও একাধিক চাকরি প্রার্থীকে থানায় তলব পুলিশের। সুমন রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, একেবারে দেখো, আজকে ফের এই যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি যে টেটের নিয়োগ হচ্ছে না। 2022 সালে যারা টেট পাস করেছেন তারা নিয়োগ পাচ্ছেন না। তারা এর আগে ধর্মতলায় নেমে একেবারে বিধানসভা পর্যন্ত দৌড় লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন। তারা আজকে ফের কিন্তু বিক্ষোভ দেখাবেন, রাজপথে নামবেন। এবং সেই খবর জানতে পেরে পুলিশ কিন্তু স্বতঃপ্রণোদিতভাবে তাদের মেল করে যে ওয়াটার লগিং সিচুয়েশন রয়েছে, আপনারা দয়া করে কোনো কর্মসূচি করবেন না। এছাড়াও সেই আন্দোলনের নেতৃত্বদের তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে, অনেককে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এবং তারপরেও কিন্তু তারা তাদের কর্মসূচিতে অনড়, যেটা আমরা জানতে পারছি কোনো এক জেলার স্টেশনে তারা তাদের কর্মসূচি পালন করবে। একেবারেই সুমন। এবং অপরদিকে আপনাদের জানিয়ে রাখি, আগামীকাল ফের চাকরিহারা শিক্ষাকর্মীদের এসএসসি ভবন অভিযান। আগামীকাল চাকরিহারা শিক্ষাকর্মীদের আবারও এসএসসি ভবন অভিযান। চতুর্থীর দিন আবারও পথে নামছেন চাকরিহারা শিক্ষাকর্মীরা। প্রায় 7 মাস ধরে তারা বেতনহীন। ভ্রুক্ষেপ নেই সরকারের। অভিযোগ তুলে এসএসসি ভবন অভিযানের ডাক গ্রুপ সি, গ্রুপ ডি চাকরিহারাদের। আর এই মুহূর্তে আরো যে ব্রেকিং নিউজ দিয়ে আপনাদেরকে, ইডি হেফাজত নাকি জামিন, একটু পরেই কারামন্ত্রীর ভাগ্য নির্ধারণ। দুর্যোগের জেরে গতকাল বসেনি ইডির বিশেষ আদালত। আজ কি হতে চলেছে, কি হতে পারে, কি সম্ভাবনা জানবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী থেকে। শ্রাবন্তী, শ্রাবন্তীর সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ইডি হেফাজত নাকি জামিন, একটু পরেই কারামন্ত্রীর ভাগ্য নির্ধারণ। দুর্যোগের জেরে গতকাল বসেনি ইডির বিশেষ আদালতের বেঞ্চ। ব্যাংশন কোর্টের বিচার ভবনে আজ রায়। আজ কি হতে পারে, কি হতে চলেছে, কি সম্ভাবনা, সেটাই জানার চেষ্টা করবো আমাদের প্রতিনিধির থেকে। তবে তার আগে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ইডি হেফাজত নাকি জামিন, একটু পরেই কারামন্ত্রীর ভাগ্য নির্ধারণ। দুর্যোগের জেরে গতকাল বসেনি ইডির বিশেষ আদালতের বেঞ্চ। ব্যাংশন কোর্টের বিচার ভবনে আজ রায়। গত 6 সেপ্টেম্বর প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছিলেন চন্দ্রনাথ। গত শনিবার ইডি তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল। দুপক্ষের সওয়াল জবাবের পর রায়দান স্থগিত রাখেন বিচারক। আপনারা ভালো জানেন আমার চেয়ে, আপনারা ভালো জানেন আমার চেয়ে, আপনারা ভালো জানেন আমার চেয়ে।
এরপর কি হতে চলেছে, ইডি হেফাজত নাকি জামিন, একটু পরেই সে বিষয়টা নিয়ে স্পষ্ট হয়ে যাবে। গত 6 সেপ্টেম্বর প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছিলেন চন্দ্রনাথ। দুপক্ষের সওয়াল জবাবের পর রায়দান স্থগিত রাখেন বিচারক। নথি চাইলেও ইচ্ছে করে দেননি। চন্দ্রনাথ সিনহা রাজনৈতিক প্রভাবশালী, তদন্ত বিলম্বিত করার চেষ্টা করেছেন, তদন্তে সহযোগিতা করেননি। সুবিচারের জন্য চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে চাইছি, আদালতে সওয়াল করে ইডি। এইসব লোককে হেফাজতে নিয়েই জিজ্ঞাসাবাদ করা উচিত, কারণ উনি যে টাকা তুলেছেন কার নির্দেশে তুলেছেন? উনি তো শিক্ষা দপ্তরের কেউ নয়, উনি এসএসসিরও কেউ নয়। উনি টাকাটা তুলেছেন কেন, চাকরি দিয়েছেন কি করে? ওনার মাথায় কার হাত আছে? ভাইপোর হাত না পিসির হাত না কৃষ্ণমন্ডলের হাত? এটা তো জানতে চাই পাবলিক। অতএব ওকে হেফাজতে না নিলে উনি কেন বলবেন? ইডি সিবিআইয়ের গ্রহণযোগ্যতা বা নিরপেক্ষতা যত কম বলা যায় তত ভালো, গলা বিশ্রাম পাবে। গত 10 বছর ধরে যারা তদন্ত করছে, প্রধানমন্ত্রী কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীর সাথে ফোনে কথা বলেছেন, টাকা ফেরত দেওয়া হবে মানুষকে। ইডি সিবিআই যে টাকা উদ্ধার করেছে, কোথায় 10 পয়সা ফেরত দিয়েছে? আমাদের সরকার সারদা হওয়ার পর এফআইআর করে আমাদের সরকার সুদীপ্ত সেনকে অ্যারেস্ট করেছে। আমাদের মুখ্যমন্ত্রী শ্যামল সেন কমিশন করে মানুষকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছিল। আমরা বলে করেছি, ওরা করুক। আর এই মুহূর্তে ব্রেকিং নিউজ, এই মুহূর্তে আপডেট আসছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী চন্দ্রনাথের স্বস্তি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় স্বস্তি চন্দ্রনাথের। কেন বলছি বিষয়টা আরো ডিটেইলসে জানাবে আমাদের প্রতিনিধি সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছে। সিজার, একদমই যে প্রশ্নটা উঠেছিল যে ইডি হেফাজত চেয়েছিল মন্ত্রী চন্দ্রনাথ সিনহার, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তিনি জামিন পাবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছিল, কিন্তু আজকে বিচারক কিন্তু জানিয়ে দিয়েছেন তার যে জামিন এর আগে তিনি যখন আদালতে আত্মসমর্পণ করে যে জামিন পেয়েছিলেন সেটাই বহাল থাকবে, কিন্তু 25-26 সকাল 11টার মধ্যে তাকে কোর্টে হাজিরা দিতে হবে। এবং এই জায়গায় দাঁড়িয়ে ইডির দাবি ছিল যে এখনো এই মামলায় তদন্তে বেশ কিছু জায়গায় নতুন বেশ কিছু সূত্র উঠে এসছে, এবং সেই সূত্র যে ধরেই মন্ত্রীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। অন্যদিকে চন্দ্রনাথ সিনহার আইনজীবীর বক্তব্য ছিল একটা মামলায় যখন একজন ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়ে যাচ্ছে তাহলে ধরে নিতে হবে তার বিরুদ্ধে তদন্ত কমপ্লিট। আর সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে তার বিরুদ্ধে তদন্ত শেষ হয়ে গেছে সেখানে দাঁড়িয়ে আবার তাকে কেন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে? কারণ যেখানে চার্জশিট হয়ে গেছে সেখানে তারপরে যদি তাকে হেফাজতে নেওয়া হয় তাহলে সেটাকে আবার সেই তদন্ত পেছনের দিকে ফিরে আসবে। সেটা কখনো কিন্তু আইনের দৃষ্টিতে সেটা গ্রাহ্য হতে পারে না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও দেখা গেল বিচারক কিন্তু চন্দ্রনাথ সিনহার আইনজীবীর বক্তব্যকেই মান্যতা দিলেন এবং তার জামিন বহাল রাখলেন। বেশ, অনেক ধন্যবাদ সিজার। এই মুহূর্তে বিচার ভবনের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজয়। সুজয়ের সঙ্গে কথা বলবো। সুজয়, মন্ত্রী চন্দ্রনাথের স্বস্তি, তার জামিন বহাল। একেবারে দেখো, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি অন্তর্বর্তী জামিনে ছিলেন। বিচারক শুভেন্দু সাহা তার অন্তর্বর্তী যে জামিনের আদেশ ছিল সেটাকেই বহাল রাখলেন, কিন্তু আগামীকাল এবং পরশু 25শে সেপ্টেম্বর এবং 26শে সেপ্টেম্বর এই দুদিন সকাল 11টায় তাকে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজিরা দিতে হবে। এই দুদিন ইডি তাকে জেরা করবে, তার বয়ান রেকর্ড করবে। এই দুদিনের পরেও যদি তাকে জেরা করে তদন্তকারীরা সন্তুষ্ট না হয় আবার তাকে সমন ইস্যু করবে, আবার তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে, কিন্তু কোনো হেফাজতে নিতে পারবে না। অর্থাৎ ইডি যে আবেদন করেছিল হেফাজতে যাওয়ার, সেই আবেদন খারিজ হয়েছে। কেন খারিজ করলেন বিচারক সেটাও স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। ঠিক দুপুর 2টোয় বিচারক শুভেন্দু সাহা এজলাসে নিজের চেম্বারে এজলাসে যখন আসেন, এসেই তিনি চন্দ্রনাথ সিনহার খোঁজ করে তিনি নিজের অর্ডারটা দেন এবং বুঝিয়ে দেন কেন হেফাজতে তিনি দিলেন না। তার বক্তব্য, ইডি চন্দ্রনাথ সিনহাকে নিজে হেফাজতে চাইতে অনেক কিছু লিখেছে, অনেক তথ্য তারা সামনে এনেছে, কিন্তু তারা সন্তুষ্ট করতে পারেনি যে কেন হেফাজতে নেওয়া প্রয়োজন। অর্থাৎ শুনানিতে বিচারক সন্তুষ্ট হননি। বিচারকের কাছে ইডি স্পষ্ট করে বোঝাতে পারেনি যে তাদের কতটা প্রয়োজনীয়তা রয়েছে। একই সঙ্গে বিচারক শুভেন্দু সাহা বলেছেন যে গত 2 বছরে ইডির তরফ থেকে আরও যা যা করার প্রয়োজন ছিল সেটাও তারা করেনি। একই সঙ্গে শুভেন্দু সাহা বলেছেন বিচারক যে এক্ষেত্রে চন্দ্রনাথ সিনহার কাছে যে নথি চাওয়া হয়েছিল সেই নথিগুলো তিনি যথাসময়ে তদন্তকারীদের হাতে দেননি। এর বাইরে কিন্তু তার অর্ডারে বিচারক আর কিছুই লেখেনি। অর্থাৎ তদন্তকারী সংস্থা যে আদেশ যেভাবে চেয়েছিল, নিজেদের হেফাজতে চেয়েছিল, সেই আদেশ কিন্তু বা তাদের সেই আবেদন খারিজ হলো বিচারকের কাছে। এবং বিচারকের তার মন্তব্যে
যা বললেন তার এক কথা যদি বোঝানো হয় তাহলে ইডি তদন্ত করলেও তারা সঠিকভাবে কেন হেফাজতের প্রয়োজন, তারা 2 বছরে যে তারা সঠিকভাবে এই 2 বছরে 2023-এ চন্দ্রনাথ সিনহার নাম কিন্তু স্টেটমেন্টের মাধ্যমে সামনে এসেছিল, কুন্তল ঘোষ এবং আরও যারা ছিল তাদের স্টেটমেন্টের সামনে এসেছিল। 2024-এ তারা তল্লাশি অভিযান চালিয়ে 41 লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছিল। এর আগের দিন যখন পূর্ণাঙ্গ শুনানি হয়েছিল সে সময় বিচারক জিজ্ঞেস করেছিল। একদম ঠিক, এখান থেকেই জানবো আমি। সুজয়, তুমি আমাদের সঙ্গে থাকো। আর যে খবর TV9 বাংলা ব্রেক করেছে 2:14 থেকে, যে খবর TV9 বাংলা সবার আগে ব্রেক করেছে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রীর স্বস্তি। আগামীকাল 26শে সেপ্টেম্বর সকাল 11টায় সিজিও ইডি দপ্তরে হাজিরা দিতে হবে চন্দ্রনাথ সিনহাকে। কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার জামিন বহাল। এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি সুজয় থেকে ইনফরমেশন নিচ্ছিলাম। সুজয়, প্লিজ কন্টিনিউ। একেবারে দেখো, স্বস্তি বহাল থাকলো বলা চলে, স্বস্তি বহাল থাকলো এবং সেই স্বস্তি বহাল রেখে বিচারক যা নির্দেশ দিলেন তাতে বরং ইডির অস্বস্তি বলল। তার কারণ তাদের তদন্ত প্রক্রিয়া নিয়ে বিচারক প্রশ্ন তুলেছেন যে তারা গত 2 বছরে তাদের যেভাবে তদন্ত করার প্রয়োজন ছিল তারা সেটা করেনি। গত 2 বছরের আগেই তাদের কাছে কিন্তু চন্দ্রনাথ সিনহার নাম এসেছিল, তারা তল্লাশি চালিয়েছিল, টাকা উদ্ধার করেছিল, তারপরেও তারা তদন্ত এগিয়ে নেয়নি, তারা হেফাজতে নেয়নি। এবং কেন হেফাজতে নিতে চাইছে তারা, তার সঠিক কারণ জাস্টিফাই করতে পারেনি বিচারক। সে কিন্তু স্পষ্টতই বলেছেন যে ইডি জাস্টিফাই করতে সেটা বোঝাতে ব্যর্থ হয়েছে। ইডির ব্যর্থতার কথাই বিচারক কিন্তু আদালতে আজকে সামনে তুললেন, উভয় পক্ষকে সামনে রেখে তুললেন। তবে একই সঙ্গে চন্দ্রনাথ সিনহাও যে তিনি সঠিক সময় নথি পৌঁছে দেননি, যে নথি চেয়েছিল তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, সেটাও তিনি বলেছেন। একই সঙ্গে তিনি নির্দেশ দিয়েছেন আগামীকাল এবং পরশু এই 2 দিন সকাল 11টায় ইডি দপ্তরে হাজিরা দিতে হবে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। এটা আদালতের নির্দেশ, কোনোভাবেই হাজিরা এড়ানো যাবে না। তার বয়ান রেকর্ড করবে, তাকে জেরা করবে তদন্তকারী সংস্থা। সকাল 11টায় হাজির হয়ে বিকেল 5টার মধ্যে তাকে আবার ছেড়ে দিতে হবে। অর্থাৎ কোনোভাবেই তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ, কড়া ব্যবস্থা নিতে পারবে না। এক্ষেত্রে কড়া পদক্ষেপ কি, তাকে গ্রেফতার করা বা হেফাজতে চাইতে পারবে না। 2 দিনের জেরায় যদি তদন্তকারী সংস্থা ইডি সন্তুষ্ট না হয় আবার সমন ইস্যু করতে পারবে। সেক্ষেত্রে আদালতের কোনো হস্তক্ষেপের প্রয়োজন নেই। অর্থাৎ ইডি চাইলে তাকে আবার ডাকতে পারবে, আবার জেরা করতে পারবে, আবার বয়ান রেকর্ড করতে পারবে, কিন্তু হেফাজতে চাইতে পারবে না। এখন দেখার মরিয়া ইডি যারা চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে চাইছিল তারা কি নিম্ন আদালতের আদেশকে চ্যালেঞ্জ করে তারা উচ্চ আদালতে যায় কিনা, অর্থাৎ তারা হাইকোর্টের দ্বারস্থ হয় কিনা, সেটাই এখন দেখার। কিন্তু আগামী 2 দিন তাদেরকে দুপক্ষকে অর্থাৎ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং চন্দ্রনাথ সিনহা দুজনকেই এই আদালত অর্থাৎ বিশেষ ইডি আদালত যে নির্দেশ দিল বিচারক শুভেন্দু সাহা, তার নির্দেশ মেনেই কাজ করতে হবে। এই নির্দেশ মানার পর যদি দেখা যায় যে তখনও 2 দিন জেরা করার পরও তারা চন্দ্রনাথ সিনহা তিনি কিছু লুকাচ্ছেন, তিনি কোনো সত্য সামনে আনছেন না, সঠিক তথ্য দিচ্ছেন না, যেটা এই তদন্তে গুরুত্বপূর্ণ, তখন তারা আবার সমন ইস্যু করতে পারবে। এবং আরও একটা জায়গা আছে, যদিও সেটা বিচারকের পুরো অর্ডার এখনো হাতে আসেনি, অর্ডারের কপি হাতে আসেনি, যদি সহযোগিতা না করেন তখন ইডি কি করবে সেটারও ব্যাখ্যা কিন্তু অর্ডারে থাকবে। তুমি আমাদের সঙ্গে থাকো। চন্দ্রনাথ সিনহা তিনি গতবার আদালতে প্রবেশ করার সময় তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো, আজ কি বলেছেন শুনুন। আপনারা ভালো জানেন আমার চেয়ে, আপনারা ভালো জানেন আমার চেয়ে, আপনারা ভালো জানেন আমার চেয়ে, আপনারা ভালো জানেন আমার চেয়ে। তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রীর স্বস্তি। আগামীকাল 26শে সেপ্টেম্বর সকাল 11টায় সিজিও ইডি দপ্তরে হাজিরা দিতে হবে তাকে, এমনটাই জানা যাচ্ছে। তার জামিন বহাল। দেখুন, আমরা যতদূর দেখেছি মিডিয়া রিপোর্টে, চন্দ্রনাথ বাবু যতবার তাকে ইডি বা সিবিআই তাকে তলব করেছেন, দেখেছেন, তিনি সবসময় সহযোগিতা করেছেন। এই তদন্ত কিন্তু দেখবেন দীর্ঘদিন ধরে চলছে এবং মধ্যে মধ্যেই ইডির হঠাৎ ঘুম ভাঙছে, তারা মিডিয়ার কাছে এবং মিডিয়া সূত্র অনুসারে কিছু খবর চালাচ্ছে। ইডি তার মানে কোর্টে যা দিচ্ছে আর মিডিয়ার কাছে দিয়ে যে আগে থেকেই একটা দোষী সাব্যস্ত করার চেষ্টা, মিডিয়া ট্রায়ালের চেষ্টা, এটা চন্দ্রনাথ বাবুর বিরুদ্ধে চালিয়ে যাচ্ছে, যেটা অনেকের বিরুদ্ধেই করছে ইডি। কাজের কাজ কিছু করছে না, কোর্ট তাদের বক্তব্য মানছে না, কিন্তু বাইরে
মিডিয়া মধ্যে মধ্যেই সূত্র অনুসারে বলে এত কোটি টাকা এখানে আছে, অত কোটি টাকা ওখানে আছে, এই পাওয়া গেছে, ওই পাওয়া গেছে। এসব তো ইডি নিজে সাপ্লাই না করলে হয় না, এবং সেটা সম্পূর্ণ বেআইনি ভাবে ইডি এই ভুয়ো তথ্য দিয়ে একটা ক্যারেক্টার অ্যাসাসিনেশনের চেষ্টা করছে। এবং যে কারণে আমরা বারবার বলি, যা সিদ্ধান্ত কোর্ট নেবে এবং প্রমাণ দিতে হবে কোর্টের কাছে। ইডি বারবার সেখানে ফেল করছে, ব্যর্থ হচ্ছে, এবং আজকের ঘটনাই সেই দিক নির্দেশ করে যে ইডি এত তরপাচ্ছিল, গর্জন করছিল, তর্জন করছিল, তাদের ওই গর্জন তর্জন অন্তত কোর্ট মেনে নেয়নি। নিশ্চয়ই তার মানে বিষয়বস্তু ছিল না, আমরা তো এর বেশি জানি না, তাই জন্যই তাকে গ্রেপ্তারের ব্যাপারে কোর্ট মতামত দেয়নি, সায় দেয়নি। বেশ বোঝা যাচ্ছে আপনার বক্তব্য স্পষ্ট, ধন্যবাদ। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, হেফাজতে নয় মন্ত্রীকে তলব করতে পারবে ইডি, তবে তার জামিন এই মুহূর্তে বহাল। যেমনটা জানা যাচ্ছে, স্বস্তি চন্দ্রনাথের জামিন বহাল প্রাথমিক দুর্নীতি মামলায় কারামন্ত্রী স্বস্তি। আগামীকাল ও 26শে সেপ্টেম্বর সকাল 11টায় সিজিও ইডি দপ্তরে হাজিরা দিতে হবে চন্দ্রনাথ সিনহাকে। এদিকে পোস্টিং মামলায় আবারও হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য। রায়গঞ্জ নয়, আরজি করেই কাজ করবেন জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো। রাজ্যের নির্দেশ খারিজ করে জানালো কলকাতা হাইকোর্ট। পছন্দের জায়গায় যদি পোস্টিং না দেওয়া হয় তবে কাউন্সেলিং এর মানে কি প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আরজি করের এই জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো। আর সেই পোস্টিং মামলাতে হাইকোর্টে আবারও ধাক্কা খেল রাজ্য। রায়গঞ্জ নয়, আরজি করেই কাজ করবেন জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো। যে জায়গায় আসা তার মান্যতা আজকে বিচারপতি দিয়েছেন তার জাজমেন্টের মধ্য দিয়ে। তিনি বলেছেন যে 871 জনের মধ্যে এই দুজনকে কেন সরানো হলো, কেন ভিক্টিমাইজ করা হলো, এর উদ্দেশ্য কি, রুল কি। এখানে অ্যাডভোকেট জেনারেল থেকে শুরু করে রাজ্যের পক্ষ থেকে যারা লড়াই করছিলেন তাদের দিক থেকে সুনির্দিষ্ট স্পেসিফিক জাস্টিফিকেশন অবধি তারা দিতে পারেন। আর শুধুমাত্র যে আমার একার জয় তা নয়, সিনিয়র রেসিডেন্ট যারা এই ফিল্ডে কাজ করেছেন, এই ফিল্ডের মধ্য দিয়ে আসবেন, তাদের সবার ক্ষেত্রেই এই জাজমেন্ট সুরাহার জায়গা, আসার জায়গা, ভরসার জায়গা। হাইকোর্টের তিরস্কার, তারপর নড়ে বসল রাজ্য। অবশেষে তারকেশ্বরের ঘুষ চাওয়া পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা রাজ্যে। দুর্নীতি দমন আইনে মহিলা অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের। ডিএসপি নেতৃত্বে তদন্ত শুরু হয়েছে জানালেন রাজ্যের আইনজীবী। আরও আগে করা উচিত ছিল। পর্যবেক্ষণ বিচারপতি দেবাংশু বসাকের। ঘুষ নেওয়ার কথা স্বীকারের পরেও সেই ঘটনা উজ্জ্বল রেখে শোকজ, কর্তব্যে গাফিলতির অভিযোগে শোকজ এটা হতে পারে। মন্তব্য বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। কাল ফের শুনানি। আর যে বড় খবরের দিকে আমাদের নজর ছিল, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার স্বস্তি। আগামীকাল এবং 26শে সেপ্টেম্বর অর্থাৎ পরশু সকাল 11টায় সিজিও ইডি দফতরে হাজিরা দিতে হবে চন্দ্রনাথ সিনহাকে। কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার অন্তর্বর্তী জামিন বহাল থাকলো। ইন্টারিম বেল যেটা ছিল সেই ইন্টারিম বেল বহাল থাকলো বলেই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে হেফাজতে নয়, প্রয়োজন হলে তলব করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সুজয় আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে, আমি একবার সুজয়ের কাছে চলে যাবো। সুজয়, আজকে ঠিক কি জানানো হলো? তার ইন্টারিম যে বেল ছিল সেটা তো বহাল থাকলো, তাহলে সেক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যতবার চাইবে ততবারই কি মন্ত্রীকে তলব করতে পারবে? দেখো, যতবার নয়, নির্দিষ্ট করে বিচারক শুভেন্দু শাহ বলে দিয়েছেন আগামীকাল অর্থাৎ 25 তারিখ, আগামী পরশু অর্থাৎ 26 তারিখ বেলা 11টায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে হাজিরা দিতে হবে সিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে। সকাল 11টা থেকে 5টা অবধি তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে তদন্তকারী সংস্থা, এবং জিজ্ঞাসাবাদের পর সঠিক সময় তাকে ছেড়ে দিতে পারতে হবে। কোনো কোয়ার্সিভ অ্যাকশন, আমি ছবি দেখাবো, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা হয়তো আর কিছু সময়ের মধ্যেই আদালত থেকে বেরোবেন, সেই ছবিটা আমি দেখানোর চেষ্টা করবো। তার আগে আমি তোমার যে তথ্যটা জানাই, বিচারক কিন্তু স্পষ্টতই জানালেন যে ইডির যে আবেদন করেছিল অর্থাৎ মন্ত্রীকে হেফাজতে নেওয়ার, সেই হেফাজতে নেওয়ার আদেশ, হেফাজতে নেওয়ার ইডির যে আবেদন, সে আবেদন খারিজ করে দিয়েছে আদালত, এবং খারিজ করে দিয়ে তাকে নির্দেশ দিয়েছে যে আগামী 25 এবং 26 তাকে হাজিরা দিতে হবে। দুদিন জেরা করার পর তাদের যদি সন্তুষ্ট না হয়, তদন্তকারী সংস্থা যদি সন্তুষ্ট না হয়, তাহলে কিন্তু তাকে আবার জিজ্ঞাসাবাদ করতে পারবে বা আবার নোটিশ পাঠাতে হবে, সমন পাঠাতে হবে, সমন পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। আমি ছবি দেখাবো, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি নামছেন, আমরা দেখতে পাচ্ছ মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আদালত থেকে নামছেন। আমরা সরাসরি চেষ্টা করবো। দাদা, আপনার কাছে একটা দেখুন
দেখুন, আমি প্রথম থেকে বলে আসছি যে বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা আছে এবং ভবিষ্যতেও থাকবে, এবং আজকে আপনারা নিজেরাই শুনলেন, যেন তো কোনো অন্যায় করিনি এবং বিচার ব্যবস্থা সঠিক সিদ্ধান্ত দেখবো। ইডির বিরুদ্ধে বিচারক অর্ডার দিয়েছে, সঠিক ব্যবস্থা নেয়নি 2 বছরে। দেখতে পাচ্ছ মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি আদালত থেকে বেরোলেন এবং আগামীকাল তিনি তাকে হাজির হতে নির্দেশ দিয়েছে আদালত। আগামীকাল হাজির হবেন কিনা সেটাই এখন দেখার। তিনি বলছেন যে তিনিও দেখবেন হাজিরা দেওয়ার বিষয়টি, তবে তার ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যাচ্ছে যে মন্ত্রী হাজিরা দেবেন তেমনটা। এবং দেখতে পাচ্ছ আইনজীবীকে সঙ্গে নিয়ে বেরিয়ে যাচ্ছেন আদালত থেকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তার রিয়াকশন, প্রথম প্রতিক্রিয়া আমরা দেখালাম যে তিনি কি বলছেন, যে তার বিচার ব্যবস্থার উপর আস্থা ছিল এবং ইডিও কিন্তু যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে যে গত 2 বছরে যে রকম যে প্রম্পট অ্যাকশন, অর্থাৎ একেবারে সুনির্দিষ্ট যে অ্যাকশন বা পদক্ষেপ করা উচিত ছিল, সেই পদক্ষেপ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট করেনি এবং সেই পদক্ষেপ না করার জন্যই তারা কিন্তু আদালত প্রশ্ন তুলেছে। সুজয়, তুমি আমার সঙ্গে থাকো, আরো একবার আপনাদের শোনাবো আদালত থেকে বেরিয়ে ঠিক কি বললেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, শুনুন। বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা আছে এবং ভবিষ্যতেও থাকবে, এবং আজকে আপনারা নিজেরাই শুনলেন, যেন তো কোনো অন্যায় করিনি এবং বিচার ব্যবস্থা সঠিক সিদ্ধান্ত দেখবো। চন্দ্রনাথ সিনহার বক্তব্য সুজয় আমরা তুলে ধরলাম TV9 বাংলা দর্শকদের জন্য এক্সক্লুসিভ। আর সুজয়, রীতিমতো আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাসী লাগলো মন্ত্রীর কণ্ঠস্বর। একেবারে দেখো, প্রথম থেকেই তিনি আত্মবিশ্বাসী ছিলেন, তেমনটাই তিনি বারবার দাবি করেছেন যে তিনি কোনো অন্যায় করেননি, অর্থাৎ মন্ত্রী চন্দ্রনাথ সিনহা কোনো অন্যায় করেননি। সেটা তার দাবি, তার আইনজীবীরাও আদালতে বারবার দাবি করেছে। কিন্তু তদন্তকারী সংস্থা বারবার থেকে দাবি করছে যে এই দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তারা চার্জশিটে অভিযুক্ত হিসাবে নাম রেখেছে চন্দ্রনাথ সিনহার, অ্যাকিউজ নাম্বার 55, অর্থাৎ অভিযুক্ত নম্বর 55, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় 55 নম্বর অভিযুক্ত তালিকাতেই মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম রেখেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। এবং নাম রাখা শুধু নয়, চার্জশিট জমা নেওয়ার পর যখন আদালত সেই চার্জশিটটা গ্রহণ করার সঙ্গে সঙ্গে প্রেয়ার পোর্শনে, অর্থাৎ আবেদনেই তারা চেয়েছিল যে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে 7 দিনের জন্য হেফাজতে দেওয়া হোক, এবং সেটা নিয়ে দীর্ঘ আর্গুমেন্ট হচ্ছে, দীর্ঘ সওয়াল জবাব হয়েছে। এই যে সুজয়, তুমি দীর্ঘ আর্গুমেন্ট বা দীর্ঘ সওয়াল জবাবের কথা বলছো, এই জায়গাটা আরেকবার স্পষ্ট করে একটু জানতে চাইবো। যখন নিজেদের হেফাজতে নেয়ার কথা বলা হয় ডিডিদের তরফ থেকে, ইডির আইনজীবী যখন তিনি দাবি করেন বা আবেদন করেন, সেই সময় ঠিক কি বলা হলো যে তাকে এতদিন কেন নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করেনি, বা এই ধরনের কি কি ঠিক হলো প্রশ্ন, সওয়াল জবাবের প্রশ্নটা যদি আরো একবার তুমি একটু স্পষ্ট করো সুজয়। দেখো, সওয়াল জবাব সম্পন্ন হয়েছে গত শনিবার এবং সেখানে ইডির তরফ থেকে বলা হয়েছিল যে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার স্ত্রীর নামে একটি নির্মাণ সংস্থা খোলা ছিল, যে নির্মাণ সংস্থা এবং তাদের যে জয়েন্ট ভেঞ্চার, যৌথ উদ্যোগে যে আবাসন প্রকল্প গড়ে তোলা হয়েছিল, তার সমস্তটাই কিন্তু সম্পূর্ণভাবে দেখভাল করতেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এবং সেই সংস্থা একটি নির্মাণ সংস্থা যার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, সেই নির্মাণ সংস্থা তাদের হিসাবে, তাদের যে বছরে হিসাব দেখাতে হয়, সেই হিসেবে দেখাচ্ছে যে তারা একটি জায়গায় বিনিয়োগ করেছে, জমি কিনেছে, আবার সেটা কিন্তু তারা অন্যভাবে অন্য একটি খাতে সেই টাকার ব্যাপারটা দেখানো হয়েছে। অর্থাৎ ইডির দাবি করেছে যে এই দুর্নীতির টাকায় এই সমস্ত এই নির্মাণ ব্যবসা বা অন্যান্য কারবার করেছে। একই সঙ্গে মন্ত্রী ইডি বিশ্বাস করতে রাজি নয় যে এই 13 কোটি টাকা, অর্থাৎ 12.72 কোটি টাকার যে হিসেব তারা চার্জশিটে দিয়েছে, এটা মন্ত্রীর কৃষিকাজ সংক্রান্ত আয়, এটা ইডি বিশ্বাস করতে রাজি নয়। তারা কিন্তু বারবার এই আয়টা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা চার্জশিটে উল্লেখ করেছে যে যখন 2016 সালে কেন্দ্রীয় সরকার একটি প্রকল্প চালু করেছিল যে টাকার হিসেব আগে দেওয়া হয়নি, অর্থাৎ আয়করে অঘোষিত টাকা, সেই অঘোষিত টাকাকে 45% জরিমানা দিয়ে সরকারের কাছে জমা দিলে সেই টাকার কোনো তদন্ত হবে না। ইডি চার্জশিটে উল্লেখ করেছিল যে 2 কোটি টাকা এরকম এই কেন্দ্রীয় প্রকল্প সুযোগ আমরা আসছি এই জায়গায় সুজয়, একবার শুনে নেব আইনজীবীর তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে। ফর দি পারপাস অফ কোঅপারেশন অফ ইনভেস্টিগেশন ওনাকে 25 তারিখে এবং 26 তারিখে সকাল 11টার থেকে 5টার অবধি থাকতে হবে ইডি অফিসে।
এবং এই এর ইনভেস্টিগেশনের বা ইন্টারোগেশনের পরে যদি ইডি অথরিটির মনে হয় যে এর পরে ওনার ফার্দার ইন্টারোগেশনের প্রয়োজন, তাহলে সামান দিয়ে ওনাকে ইন অ্যাডভান্স জানাতে হবে এবং উনি বাকি যা স্ট্যাটুটারি রিকোয়ারমেন্ট থাকে সেগুলো ফুলফিল করতে হবে। আর কোনো কন্ডিশন রইল না, কেননা ওনার যেটা শর্ত ছিল যে এই অ্যাপ্লিকেশন ডিসপোজাল অবধি উনি ওই বোলপুর কনস্টিটিউশনের বাইরে অথবা কলকাতার বাইরে যেতে পারবেন না। সেই কন্ডিশনটা যেহেতু আজকে অ্যাপ্লিকেশনটা ডিসপোজ হয়ে গেল, সেই কন্ডিশনটা ইমপ্লাইডলি আর রইল না। সুজয় আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, তুমি যেটা জানাচ্ছিলে আদালতের আজকের পর্যবেক্ষণ। একেবারে দেখো, আদালতের আজকে পর্যবেক্ষণে যদি বলা যায় যে প্রায় বেশিরভাগটাই আজকে আদালত ইডির বিরুদ্ধেই তার পর্যবেক্ষণ, বিচারক শুভেন্দু সাহা ইডির বিরুদ্ধেই তার পর্যবেক্ষণ রেখেছেন। তিনি যখন আজকের অর্ডার বলতে ওঠেন তখন প্রথমেই বলে যে ইডি মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে নেওয়ার জন্য অনেক কিছু লিখেছে, কিন্তু গত 2 বছরে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য যে প্রম্পট অ্যাকশন, যে সঠিক এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ করার দরকার ছিল সেটা করতে তারা ব্যর্থ হয়েছে, সেটা তারা করেনি। সঠিক সময় সেই পদক্ষেপ তারা করেনি। বিচারক কিন্তু এই কথাটা তার মন্তব্যে উল্লেখ করেছেন। কিন্তু তিনি কোথাও যাতে তদন্তে বাধাপ্রাপ্ত না হয় বা ইডি তাকে হেফাজতে নিয়ে যে কাজটা করতে চায় সেই কাজটা যাতে তারা করতে পারে সেই পথটাও খোলা রেখেছেন। একদম সুনির্দিষ্ট অর্ডারে বিচারক শুভেন্দু সাহা বলেছেন আগামী 25 এবং 26 অর্থাৎ আগামীকাল এবং আগামী পরশু সকাল 11টা থেকে 5টা পর্যন্ত সিজিও কমপ্লেক্স অর্থাৎ ইডি মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে সশরীরে হাজিরা দিতে হবে। সেখানে ইডি তাকে জেরা করবে বা তার বয়ান রেকর্ড করবে। এই 2 দিনে জেরায় যদি তারা সন্তুষ্ট না হয় আবার তাকে সমন করতে পারবে, কিন্তু এই কদিন যে তাকে হাজিরা দিতেই হবে সশরীরে। তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। শঙ্কর বাবু, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অন্তর্বর্তী জামিনী বহাল রইল কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার। তিনি বেরিয়ে বলছেন যে জ্ঞানত তিনি কোনো অন্যায় করেননি। কিভাবে দেখছেন বিষয়টা? শব্দ চয়নের ক্ষেত্রে আমি বলবো যে উনি দক্ষতার একটা পরিচয় দিয়েছেন, তবে বিচার প্রক্রিয়া জামিন একটা অংশ। বিচার প্রক্রিয়া এর পরেও যেহেতু এগিয়ে যাবে, ফলে আজ নয় কাল এই যে 3 ধরনের তৃণমূলের নেতা আছে, কেউ জেলে, কেউ বেলে, আর কেউ জেলে যাব বলে, এই সব নেতাদেরই কিন্তু লাস্ট টান জেলে হবে, এইটুকু বলে রাখবেন। পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী, একডালিয়া এভারগ্রিনের পুজো উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে ছবি দেখাবো আপনাদের। এই মুহূর্তে যে ছবি দেখছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একডালিয়া এভারগ্রিন, সেখানে পুজো উদ্বোধন করছেন। তৃতীয়াতে একডালিয়া এভারগ্রিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, চলছে পুজো উদ্বোধন। দেবাশিস কুমার আছে, মালা রায় আছে, আরো অনেকে আছে, মনীষ দা আছেন। ফাল্গুনীয় সংগম এখান থেকে উদ্বোধন করছি। আপনাদের সবাইকে বলি যে ফাল্গুনী সংঘেরও মেয়েরা দাঁড়িয়েছেন, মা বোনেরা। এবার আমার টাইম খুব কম, আমাকে 40টা পুজো আজকে করতে হবে। কালকে দিনটা যেহেতু আমি করতে পারিনি, তাই 2 দিনের প্রোগ্রাম একদিনে করতে হচ্ছে, তাই ক্ষমা চেয়ে নেবো। দূর থেকে আপনাকে ভার্চুয়ালি উদ্বোধন করছি, ক্ষমা করে দেবেন এবছরটা দুর্যোগের জন্য। আমি আপনাদের সকলকে বলি এই পুজোটা সুব্রতদা খুব চাইতেন যে এই সুব্রতর পুজোটা, পুজোর 7 দিন আগে থেকে আমাকে শুধু ধরতো, তুই কবে ডেট দিবি, কবে ডেট দিবি, কবে ডেট দিবি। ফার্স্ট ডেট নিয়ে তারপরে পাড়ায় ঢুকতেন, আর সারাক্ষণ পুজোর সময় এই এলাকায় বসে থাকতেন, আড্ডা মারতেন। আমার খুব খারাপ লাগে। সুব্রতার ছবি আমার কাছে লাস্ট ছবি যেটা আছে, আমি দেখতে গেলে আমার ছবি জল এসে যায়, আমার এত খারাপ লাগে। ছোট থেকে বৌদি দেখেছেন, সুব্রতা দেখেছেন, এত ভালোবাসি। এবং মানুষটার যাওয়ার কথা ছিল না, অকাল মৃত্যু আমাদের সকলকে অনেক দুঃখ, অনেক কাঁদিয়ে গেছে। কিন্তু তাও সুব্রতদার স্মৃতির দিকে তাকিয়ে এই পুজোটায় আমাকে প্রতিবার আসতে হয়। এবং সুব্রতা যেখানেই থাকুক, আমি জানি আমাকে শুধু বলতো তুই একটু বল না, একটু মন্ত্রটা বলবে। আমি সবটা পারবো না, আজকে টাইম নেই। আমি যা শুধু প্রণাম মন্ত্রটা বলে দিচ্ছি। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সারাদিকে শরণ্যেত্তম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশান শক্তি ভূতে সনাতনী গুণশ্রয়ে গুণবরী নারায়ণ নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণ নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহসধা নমস্তুতে।
ওম মহাদেবং মহাত্মানং মহাযোগী মহেশ্বরং মহাপাপহরং দেবং মকরায় নমো নমঃ। নমস্তে ব্রাহ্মণ দেবায় ব্রাহ্মণ ভীতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আসুন আমরা সবাই মিলে মায়ের কাছে প্রার্থনা করি, মা গো দুর্যোগ থেকে মুক্তি করে দাও, দুর্ভোগ থেকে মুক্তি করে দাও। কারণ আপনারা সবাই জানেন কলকাতাটা ঠিক নৌকার মতো বাংলাটা। বিহার ইউপির গঙ্গার জল পুরো চলে আসছে আমাদের গঙ্গায় ফরাক্কা হয়ে, কিন্তু কোনো ড্রেজিং হয় না 20 বছর ধরে। ড্রেজিং আমাদের হাতে নেই, সেন্ট্রাল গভর্নমেন্টের অর্গানাইজেশন ফরাক্কা, আমাদের নয়। তেমনি ডিবিসির জলে, পঞ্চায়েতের জলে দীর্ঘদিন ড্রেজিং হয় না 20 বছর ধরে। আমরা বলতে 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 আমার মুখ ব্যথা হয়ে গেছে। যদি আমাদের স্টেট গভর্নমেন্টকে ওগুলো হ্যান্ড ওভার করে দেয় তাহলে আমরা আগে থেকে প্রিকশন নিয়ে ড্রেজিং করতে পারি, সেটাও দেয় না। ফলে মানুষকে, আমি তো গঙ্গা আগে যখন নবান্ন যাই গঙ্গা দেখতে দেখতে যাই যে কতটা জল আছে। কদিন আগে থেকে দেখছিলাম গঙ্গা টুকু টুকু, আমি খোঁজ নিচ্ছিলাম এত জল ছাড়ছে। তখন শুনলাম বিহার ইউপির জলটাও একেবারে উত্তরপ্রদেশে খুব হয়েছে পারে বৃষ্টি। উত্তরাখণ্ডে আপনারা দেখেছেন ধস নেমে কত মানুষ মারা গেছে। এমনকি বৈষ্ণব মাতা থেকে শুরু করে সর্বস্ত দিল্লি মুম্বাই প্রচন্ড বর্ষা হচ্ছে এবারে। আর বর্ষা যেন বাঁধ ভাঙা বৃষ্টি। এই বৃষ্টি দীর্ঘদিন হয়নি, 1978 সালের থেকেও বেশি, সর্বোচ্চ রেকর্ড। তার মধ্যে দেখুন লো ল্যান্ডগুলো যেখানে গঙ্গা ক্লিয়ার না হওয়া পর্যন্ত, কালকে পর্যন্ত হাই টাইড ছিল, তার মধ্যে এসছে সরাসরি বান, যেটা আমরা বলি, অর্থাৎ হাই টাইড রাত পর্যন্ত ছিল। তার মধ্যে 7 ঘন্টার মধ্যে আমরা ক্লিয়ার করতে পেরেছি। এটা মানুষের জন্যই সম্ভব হয়েছে, সবাই কিন্তু রাস্তায় ছিল আমাদের। এবং কাল রাত্রি 2টো পর্যন্ত আমায় খোঁজ রাখতে হয়েছে যাতে হাই টাইড আবার কোথাও হচ্ছে কিনা জল দেখার জন্য। এবং 7 ঘন্টার মধ্যে কলকাতার মেজর জল কিন্তু আমরা পরিষ্কার করে দিয়েছি। কিন্তু যাবার তো জায়গা করতে হবে না। কেউ কেউ কি করে নালাগুলোর মধ্যে প্লাস্টিক ফেলে দেবে দেয়। কথা হচ্ছে এটা আমরাও তো একটু সিভিক সেন্স ফিরিয়ে আনবো। মেট্রোর কাজ হচ্ছে, ফলে শত ঝাড় বালি পাইপ সব পড়ে আছে সল্টলেকে। অফিস পাড়াটা এমবিডি এরিয়া, সল্টলেক বিধাননগর আইটি এরিয়া টোটালটাই মেট্রোকে বলা হয়েছে একটু ক্লিয়ারিং। দরকার হলে জিনিসগুলো তুলে তোমরা একটা মাঠে রাখো, পুজোর সময় অন্তত রাস্তায় ফেলে রেখো না। এবং অনেক জায়গায় নালাগুলো বন্ধ হয়ে যায়, যদিও প্রত্যেকটা পাড়ায় ডাস্টবিন করে দেওয়া হয়েছে ময়লা ফেলার জন্য, তা সত্ত্বেও আমরা নিজেরা কি করি, প্লাস্টিকটা ওই নালায় ফেলে দিই। ফলে প্লাস্টিকটা বন্ধ হয়ে যায়। কোনো জায়গায় একটা নতুন বাড়ি হচ্ছে, বাড়ি করছেন ইট বালি চুন ছুটি রাস্তায় রেখে দিচ্ছে, কিন্তু সেটা যখন বর্ষা হয় সেটা বর্ষায় পুরো নদী নালাগুলো বন্ধ করে দেয়। একেতে গঙ্গার জল, বর্ষার জল, বন্যার জল, এতগুলো রাজ্যের জল, আমরা যে নৌকা, আমাদের সব সহ্য করতে হয়। কত সামলাবো বলুন? কটা রাজ্যের জল সামলাবো? একার পক্ষে তো সম্ভব নয় যদি ড্রেজিং না করে। আমি তো বলতে 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 কালকে 9 জন মারা গেছে যারা ইলেকট্রিশিয়ানে, তাদের পরিবারগুলোকে রাজ্য সরকার থেকে আমরা 2 লক্ষ টাকা করে দিচ্ছি। সিএসসিকেও বলেছি 5 লক্ষ টাকা করে দিতে, কারণ তারা তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না। তাছাড়াও আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে চাকরিটা নয়, স্পেশাল হোমগার্ড আমরাই করে দেবো পরিবার প্রতি। তার কারণ আপনাদের সবাইকে অনুরোধ করবো, পাড়া প্রতিবেশীদের যারা প্যান্ডেলগুলো করছেন, ইলেকট্রিক লাইট এবং ইলেকট্রিকের তার কোথাও পড়ে আছে কিনা সেটা একটু নজর রাখবেন। অনেক সময় জলের তলায় থাকলে মানুষ বুঝতে পারে না, সেগুলো একটু খেয়াল নেবেন। আমার এটুকুই বলার, পুজো সবার ভালো কাটুক। জাগো দুর্গা, জাগো দশপ্রহর অনুধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো মা। আমি এভারগ্রিন ক্লাবের তো অবশ্যই শুভদাকে শ্রদ্ধা জানিয়ে, মনীষদাকে প্রণাম জানিয়ে, এবং মনীষদা আজও কিন্তু গঙ্গাসাগর মেলায় বসে থাকে পাহাড়া দিয়ে সাথে। এবং আমি ফাল্গুনির সঙ্গে সকলকে আমার শ্রদ্ধা, মা বোনেদের আমার অঙ্গীকার জানিয়ে বলবো, মা বোনেরা দয়া করে একটু প্রদীপটা মাকে জ্বালিয়ে দিন এবং আপনারা শঙ্খধ্বনি দিয়ে আপনারা, আমি উদ্বোধন করে দিয়ে যাচ্ছি ভার্চুয়ালি, আপনারা একটু দেখে নিন। গতকাল আমি সারাদিন বন্যা সামলেছি, জল সামলেছি, কি করে ক্লিয়ার হবে সামলেছি। তা সত্ত্বেও মনে রাখবেন আমি প্রায় কয়েকশো পুজো ভার্চুয়ালি উদ্বোধন করেছি। আমিও তো একটা মানুষ, আমার কণ্ঠেরও তো একটা লিমিট আছে।
আজকে আমাকে 40টা করতে হবে কলকাতা, কেন বলুন তো? কালকে গিয়ে পুজো করতে পারি, সব আজকে করতে হবে, তাই সময় কম। আমি সুব্রতদের এখানে একটু টাইম দিই, অপোজিটের সিঙ্গি পার্ক আছে সেখানেও আমাকে এক্ষুনি যেতে হবে, তারপরে পরপর যতগুলো আছে সব করতে হবে। আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা ভালো থাকবেন। শুভ পুজো, শুভ শারদীয়া, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা।